ভাবুন তো, একজন বৃদ্ধ কৃষক তার সারা জীবনের জমানো টাকা নিয়ে সরকারি অফিসে গেলেন, আর সেখানে তাকে বলা হলো, টাকা না দিলে কাজ হবে না, বের হয়ে যা। গালে চড় আর বুকে ধাক্কা খেয়ে সেই বৃদ্ধ যখন মাটিতে লুটিয়ে পড়লেন, তখন কেউ জানত না এই অপমানের বদলা নিতে তিনি কি ভয়ঙ্কর পরিকল্পনা করেছেন। মুহূর্তের মধ্যে সেই দুর্বল বৃদ্ধের হুকুমে যখন পুরো অফিস পুলিশে ছেয়ে গেল, তখন ঘুষখোর বড়বাবুর অবস্থা ছিল দেখার মতো। কি ছিল সেই পরিকল্পনা? চলুন দেখে নেওয়া যাক আজকের এই রোমহর্ষক সত্য ঘটনায়। সূর্য তখনও পুরোপুরি মাথার ওপর ওঠেনি, কিন্তু উত্তরবঙ্গের এই জেলা শহরটিতে ভ্যাপসা গরম এখনই অসহ্য হয়ে উঠেছে। ক্যালেন্ডারের পাতায় জ্যৈষ্ঠ মাস, জেলা সদরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু সবচেয়ে অভিশপ্ত জায়গা হিসেবে পরিচিত জেলা সাব রেজিস্ট্রি ও ভূমি অফিস। অভিশপ্ত এই কারণে যে এই অফিসে ঢুকলে পকেটে টাকা না থাকলে কেউ মানুষ বলে গণ্য হয় না, আর গুরুত্বপূর্ণ কারণ মানুষের শেষ সম্বল জমিজমার কাগজ এখানেই তৈরি হয়। জেলার নতুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএম হয়ে এসেছেন তরুণ অফিসার, নাম অরিত্র ভৌমিক। বয়স 32-এর কোঠায়, চোখে চশমা, লিকলিকে চেহারা, কিন্তু মেরুদণ্ডটা ইস্পাতের মতো শক্ত। যোগ দেওয়ার 7 দিনের মধ্যেই তিনি বুঝে গেছেন যে এই জেলায় দুর্নীতির শিকড় অনেক গভীরে। বিশেষ করে ভূমি অফিসে সাধারণ কৃষকদের কান্নার আওয়াজ তার বাংলো পর্যন্ত পৌঁছত না, ঠিকই, কিন্তু গোয়েন্দা রিপোর্ট তাঁর টেবিলে রোজ আসত। দালাল, দলিল লেখক, অফিসের বড়বাবু আর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সবাই মিলে একটা অলিখিত সিন্ডিকেট তৈরি করে রেখেছে। আজ মঙ্গলবার, ডিএম অফিসের কনফিডেন্সিয়াল শাখায় আজ সকাল থেকেই অন্যরকম ব্যস্ততা। অরিত্র স্যার আজ অফিসে আসেননি। বলা হয়েছে তিনি অসুস্থ, কিন্তু ডিএম বাংলোর পেছনের গেট দিয়ে ভোরবেলা যে জরাজীর্ণ চেহারার বৃদ্ধ লোকটি বের হয়ে গেছেন তাকে কেউ চিনতে পারেনি। এমনকি গেটে দারোয়ানও ভেবেছে হয়তো বাগানের কোনো মালি হবে। অরিত্রবাবু আজ অরিত্র নন, তিনি আজ দীনবন্ধু মণ্ডল। গ্রাম থেকে আসা এক অসহায় নিরক্ষর বৃদ্ধ কৃষক। তার পরনে একটা ময়লা চেক লুঙ্গি, যেটা হাঁটুর উপরে উঠে আছে। গায়ে একটা হাতকাটা গেঞ্জি, যার রং এককালে সাদা ছিল, এখন ঘাম আর ধুলোয় ধূসর। তার উপর একটা তালি দেওয়া ফতুয়া, পায়ে সস্তা স্পঞ্জ স্যান্ডেল, যার একদিকের ফিতে সেফটি পিন দিয়ে আটকানো। হাতে একটা চটের ব্যাগ, যার ভেতরে কিছু অগোছালো পুরনো কাগজ। সবচেয়ে নিখুঁত ছিল তার মেকআপ। মুখে রোদে পোড়া কালচে ছোপ, পাকা চুলগুলো উস্কো খুস্কো, গালে কয়েকদিনের না কামানো দাড়ি, চোখে মোটা ফ্রেমের একটা ভাঙা চশমা যা সুতলি দিয়ে বাঁধা। কোমরে ব্যথার অভিনয় করার জন্য তিনি একটু কুঁজো হয়ে হাঁটছিলেন। শহর থেকে একটু দূরে মফস্বল বাসস্ট্যান্ড, সেখান থেকে লোকাল বাসে চড়ে তিনি জেলা সদরের দিকে রওনা দিলেন। বাসের কন্ডাক্টর তাকে ধমক দিয়ে বলল, এই বুড়ো, সিটে বসবি না, বস্তা আছে, পেছনে গিয়ে দাঁড়া। অরিত্রবাবু কোনো কথা বললেন না, চুপচাপ বাসের হ্যান্ডেল ধরে দুলতে দুলতে এগোতে লাগলেন। সাধারণ মানুষের দৈনন্দিন অপমানটা তিনি নিজের চামড়ায় অনুভব করতে চাইলেন। বেলা 11টা। ভূমি অফিসের সামনে যেন মেলা বসেছে। হাজার হাজার মানুষ, কেউ জমির দলিল তুলতে এসেছে, কেউ নামজারি করতে। অফিসের বারান্দায় সারি সারি টেবিল পেতে বসে আছে দলিল লেখকরা। তাদের ঘিরে আছে দালালদের জটলা। বাতাসের সাথে মিশে আছে পানের পিক, ঘাম আর হতাশার গন্ধ। দীনবন্ধু মণ্ডল লাঠিতে ভর দিয়ে কেঁপে কেঁপে মেন গেট দিয়ে ঢোকার চেষ্টা করলেন। গেটে দাঁড়িয়ে আছে পুলিশ কনস্টেবল বাদল প্রামাণিক। তার ডিউটি হলো ভিড় সামলানো, কিন্তু সে আসলে দালালদের পাহারাদার। যার পকেটে টাকা আছে তাকে সে সেলাম ঠোকে, আর গরিব দেখলেই মেজাজ দেখায়। দীনবন্ধু গেট দিয়ে ঢুকতে গেলেই বাদল কনস্টেবল তার লাঠি দিয়ে পথ আটকাল। ওই ওই বুড়ো, কই যাস? এটা কি তোর শ্বশুর বাড়ি? দীনবন্ধু হাত জোড় করে কাঁপা গলায় বললেন, বাবা, আমি অনেক দূর থেকে আসছি, পলশপুর গ্রাম। আমার জমির একটা কাগজে ভুল আছে, বড়বাবুর সাথে একটু দেখা করব। বাদল কনস্টেবল তাচ্ছিল্যের হাসি হেসে বলল, বড়বাবু? বড়বাবু কি তোর ইয়ার দোস্ত লাগে? যা, ভাগ এখান থেকে, এখন ভিড়, দুপুরের পরে আসবি। দীনবন্ধু মিনতি করে বললেন, বাবা, গত 3 দিন ধরে ঘুরতেছি, আজ না হইলে আমার জমিটা বেহাত হয়ে যাইব, একটু ঢুকতে দেন বাবা। বলে তিনি কনস্টেবলের হাতটা ধরার চেষ্টা করলেন। ঠিক তখনই ঘটল সেই বাড়াবাড়িটা।
বাদল কনস্টেবল প্রচণ্ড বিরক্ত হয়ে দীনবন্ধুর বুকে সজোরে ধাক্কা দিল। ওই আই বুড়ো, কই যাস? এটা কি তোর শ্বশুর বাড়ি? দীনবন্ধু হাত জোড় করে কাঁপা গলায় বললেন, বাবা, আমি অনেক দূর থেকে আসছি, পলাশপুর গ্রাম। আমার জমির একটা কাগজে ভুল আছে, বড়বাবুর সাথে একটু দেখা করব। ধাক্কা খেয়ে অরিত্রবাবু টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেলেন। তার চশমাটা ছিটকে পড়ল, চটের ব্যাগ থেকে কাগজগুলো ছড়িয়ে গেল ধুলোয়। আশেপাশের কিছু লোক আহা আহা করে উঠল, কিন্তু কেউ এগিয়ে এলো না, কারণ পুলিশের ভয়ে সবাই ততস্থ। অরিত্রবাবু মাটি থেকে উঠলেন। তার কোনোই ছড়ে গেছে, রক্ত বেরোচ্ছে, কিন্তু তার চোখের চশমার আড়ালে তখন আগ্নেয়গিরির লামহা জমছে। তিনি মনে মনে বললেন, এই ধাক্কাটা আমাকে নয়, এই দেশের সংবিধানকে দেওয়া হলো, এর বিচার আমি করবই। ধুলো ঝেড়ে তিনি আবার দাঁড়ালেন। কনস্টেবল তাকে আর আটকাল না, বরং মুখ ঘুরিয়ে নিল। ভাবল, আপদ বিদায় হোক। ভেতরে ঢুকে অরিত্রবাবু সোজা চলে গেলেন দলিল লেখকদের শেডের দিকে। তার টার্গেট গজধর মুখার্জি, এই অফিসের সবচেয়ে পুরনো এবং কুখ্যাত দলিল লেখক। শোনা যায়, সাব রেজিস্ট্রার যা না করতে পারেন, গজধরবাবু তা পারেন। তার কলমের এক খোঁচায় অন্যের জমি নিজের হয়ে যায়। গজধরবাবু একটা বিশাল কাঠের চেয়ারে বসে আছেন, গলায় সোনার চেন, হাতে বড় আংটি, সামনে 4-5 জন মক্কেল। দীনবন্ধু গিয়ে তার টেবিলের কোণায় দাঁড়ালেন। বাবু, ও গজধরবাবু। গজধর পান চিবোতে চিবোতে বিরক্ত মুখে তাকালেন। কি চাই? কে তুমি? আগে আমি দীনবন্ধু, পলাশপুর থেকে। আমার 5 কাঠা জমি আছে, রেকর্ডে বাপের নামের বানান ভুল, ওটা ঠিক করতে হবে, আর জমিটা আমার ছোট ছেলের নামে লেখা দিতাম। গজধরবাবু ফাইলটা হাতে নিলেন না, দূর থেকে দেখেই বললেন, রেকর্ড সংশোধন খুব ঝামেলার কাজ। এখন নতুন ডিএম এসেছে, খুব কড়াকড়ি, সহজে হবে না। দীনবন্ধু বললেন, বাবু, আপনি চাইলে সব হয়। আমার ছেলেটার বিদেশ যাবার টাকা জোগাড় করতে জমিটা বেইচা দিতাম, কিন্তু নামের ভুলে বেচতে পারতেছি না, দয়া করেন। গজধরবাবু এবার ক্যালকুলেটর টেনে নিলেন, খটখট করে কিছু টিপলেন, তারপর ফিস ফিস করে বললেন, শোন বুড়ো, সোজা কথায় বলি, বড়বাবুকে দিতে হবে, সার্ভেয়ারকে দিতে হবে, পেশকারকে দিতে হবে, আর আমার খরচ আছে, সব মিলিয়ে 70,000 টাকা লাগবে, 1 পয়সা কম হবে না। দীনবন্ধু আকাশ থেকে পড়ার ভান করলেন। 70,000? কন কি বাবু, সরকারি ফি তো শুনছি মাত্র 1200 টাকা। গজধর টেবিল চাপড়ে ধমক দিলেন, তবে যা, সরকারি ফি দিয়েই কাজ করা গিয়ে, দেখি তোর ফাইল কোন টেবিলে নড়ে। সরকারি ফি দিয়ে শুধু ফাইল জমা পড়ে থাকে, কাজ হয় না। 70,000 আনলে কালকের মধ্যে কাজ হবে, নাইলে রাস্তা মাপো। দীনবন্ধু চোখের জল মুছতে মুছতে বললেন, বাবু, আমি গরিব মানুষ, গরু বেচা 35,000 টাকা আনছি, এইটা রাখেন, বাকিটা কাজ হইলে দিমু। টাকার কথা শুনে গজধরের চোখ চকচক করে উঠল। সে বলল, 35 এখন আছে, দে, ওটা জমা দে, বাকিটা পরে দিবি, কিন্তু টাকাটা এখানে না, চল, বড়বাবুর খাস কামড়ায়, ওখানেই ফয়সালা হবে। গজধর মুখার্জি দীনবন্ধুকে নিয়ে অফিসের হেড ক্লার্ক বা বড়বাবু সমীরণ দত্তের রুমে ঢুকলেন। এসি রুম, বাইরে শত শত মানুষ গরমে পুড়ছে, আর ভেতরে বড়বাবু আয়েশ করে চা খাচ্ছেন। গজধর বলল, সমীরণদা, এই মক্কেলকে দেখুন, গ্রামের লোক, কিন্তু কাজটা জরুরি, 35,000 অ্যাডভান্স দিচ্ছে, বাকিটা পরে দেবে, এর কাজটা একটু এমার্জেন্সি করে দিতে হবে। বজবাবু সমীরণ দত্ত ফাইলটা না দেখেই বললেন, টাকা এনেছে, টেবিলের ওপর রাখতে বল। দীনবন্ধু তার ময়লা চটের ব্যাগ থেকে একটা ন্যাকড়ায় মোড়ানো টাকার বান্ডিল বের করলেন। নোটগুলো সব 500 টাকার, কিন্তু পুরনো ও নোংরা। পাঠকদের জ্ঞাতার্থে, এই প্রতিটি নোটের সিরিয়াল নম্বর অরিত্রবাবু আগেই নোট করে রেখেছেন, এবং নোটে অদৃশ্য কেমিক্যাল মাখানো আছে। দীনবন্ধু টাকাটা বের করে বড়বাবুর দিকে বাড়িয়ে দিলেন। নেন স্যার, আমার সারা জীবনের জমানো টাকা, আমার কাজটা কইরা দিয়েন। বড়বাবু টাকাটা হাতে নিতে গিয়েও নিলেন না, নাক সিটকে বললেন, ইস, টাকাগুলো কি নোংরা, কিসের গন্ধ রে বাবা। এই বুড়ো, টাকাটা গজধরের কাছে দে, আর শোন, তুই বাইরে গিয়ে দাঁড়া, তোর গা থেকে গোবরের গন্ধ আসছে, এসি রুমে গন্ধ ছড়াচ্ছিস। দীনবন্ধু বললেন, স্যার,
একটা রসিদ দিবেন না? এই কথা শুনে বড়বাবু আর গজধর হো হো করে হেসে উঠলেন। বড়বাবু, রসিদ? ঘুষের আবার রসিদ হয় নাকি রে গাধা? আমাদের মুখের কথাই রসিদ। বিশ্বাস থাকলে টাকা দে, নইলে ভাগ। আর বেশি ট্যাপু করলে এমন কেস দেব যে জেলের ভাত খেয়ে মরবি। গজধর ধমক দিয়ে বলল। শুনলি তো, টাকাটা দে তাড়াতাড়ি। দীনবন্ধু এবার একটু সোজা হয়ে দাঁড়ালেন। তার কুঁজো ভাবটা কিছুটা কমল। তিনি বললেন, টাকাটা আমি দিচ্ছি, কিন্তু আপনারা কি শিওর যে এই টাকা নিলে আমার কাজ হবে? বড়বাবু রেগে গেলেন। কি জ্যাঠা বুড়ো রে, টাকা দিবি কিনা বল, আমার সময় নষ্ট করছিস কেন? দীনবন্ধু টেবিলের উপর টাকার বান্ডেলটা রাখলেন। গজধর ছো নেড়ে সেটা নিতে গেল। ঠিক সেই মুহূর্তে পকেটে হাত দিয়ে দীনবন্ধু মোবাইলটা বের করলেন। মোবাইলে এতক্ষণ অডিও রেকর্ড হচ্ছিল। টাকাটা টেবিলের উপর রাখা মাত্রই অফিসের দরজা সশব্দে খুলে গেল। হুড়মুড় করে ভেতরে ঢুকলেন সাদা পোশাকের 4 জন যুবক। এরা আসলে ডিএম স্যারের বডিগার্ড এবং স্পেশাল ব্রাঞ্চের অফিসার। বড়বাবু চেঁচিয়ে উঠলেন, কে আপনারা? পারমিশন ছাড়া ভেতরে ঢুকলেন কেন? ঠিক সেই মুহূর্তে দীনবন্ধু মণ্ডল তার মাথার গামছাটা খুলে ফেললেন। পকেট থেকে রুমাল বের করে মুখের কালিটা মুছলেন। তারপর চশমাটা খুলে সোজা হয়ে দাঁড়ালেন। তার গলার স্বর, যা এতক্ষণ ছিল মিনমিনে ও ভীতু, তা মুহূর্তে পাল্টে হয়ে গেল বজ্রকঠিন। অরিত্র ভৌমিক, ডিএম। সমীরণবাবু, টাকাটা ড্রয়ারে রাখবেন না, ওটা টেবিলের ওপরেই থাক। গজধর আর সমীরণবাবু দুজনেই চমকে তাকালেন। এই কণ্ঠস্বর তো পরিচিত, কিন্তু চেহারাটা। অরিত্রবাবু পকেট থেকে তার আইডি কার্ড বের করে গলায় ঝুলালেন। আমি অরিত্র ভৌমিক, এই জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। মুহূর্তের জন্য ঘরের বাতাস যেন জমে বরফ হয়ে গেল। বড়বাবু চেয়ার থেকে উঠতে গিয়েও পারলেন না, তার পা থরথর করে কাঁপছে। গজধর মুখার্জির হাত থেকে ফাইলটা ধপাস করে মাটিতে পড়ে গেল। তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, শুধু চোখ দুটো ছানা বড়া হয়ে গেছে। অরিত্রবাবু চিৎকার করে ডাকলেন, অফিসার ইনচার্জ, ভেতরে আসুন। দরজা দিয়ে ইউনিফর্ম পরা একদল পুলিশ ঢুকল। তবে এরা স্থানীয় থানার পুলিশ নয়, এরা জেলা পুলিশ লাইনের রিজার্ভ ফোর্স, যাদের ডিএম স্যার স্পেশাল অর্ডারে আনিয়েছেন। অরিত্রবাবু বড়বাবুর দিকে আঙুল তুলে বললেন, আপনারা সরকারি চেয়ারে বসে অফিসটাকে ডাকাতের আস্তানা বানিয়েছেন। একজন গরিব কৃষকের রক্ত চুষে খেতে লজ্জা করল না আপনাদের? একটু আগেই না বলছিলেন ঘুষের রসিদ হয় না? আজ আপনাদের আমি এমন রসিদ দেব যা সারা জীবন মনে রাখবেন। বড়বাবুর রুমের হইচই শুনে বাইরের অফিসের সব কর্মচারী ও দালালরা ভিড় জমিয়েছে। খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়েছে। খোদ ডিএম স্যার ছদ্মবেশে ধরেছেন। অরিত্রবাবু বড়বাবুকে অ্যারেস্ট করার নির্দেশ দিলেন। গজধর মুখার্জি পালানোর চেষ্টা করছিল। পুলিশ তাকে কলার ধরে টেনে আনল। এরপর অরিত্রবাবু বারান্দায় এলেন। এখনও তার পরনে সেই লুঙ্গি আর ফতুয়া, কনুই দিয়ে রক্ত ঝরছে। তিনি ভিড়ের মধ্যে চোখ বোলালেন। সেই পুলিশ কনস্টেবল কোথায় যে গেটে ডিউটি করছিল? ভিড়ের মধ্যে থেকে বাদল কনস্টেবলকে খুঁজে বের করা হলো। সে ভয়ে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। ডিএম স্যারকে দেখে সে পায়ে পড়ার উপক্রম হল। স্যার, ভুল হয়ে গেছে স্যার, আমি চিনতে পারিনি স্যার। অরিত্রবাবু তার সামনে গিয়ে দাঁড়ালেন। বললেন, চিনতে পারলে স্যালুট দিতে, আর চিনতে পারোনি বলে ধাক্কা দিয়ে ফেলে দিলে? তার মানে তুমি মানুষকে মানুষ মনে করো না, শুধু পদ দেখে সম্মান করো? তোমার মতো অমানুষের পুলিশের উর্দি পরার কোনো অধিকার নেই। তিনি তাৎক্ষণিক এসপি সাহেবকে ফোন করলেন। এসপি সাহেব, আপনার কনস্টেবল বাদল প্রামাণিককে আমি অন ডিউটি সাসপেন্ড করলাম এবং তার বিরুদ্ধে সাধারণ মানুষকে মারধরের অভিযোগে এফআইআর হবে। এখনই তাকে কাস্টাডিতে নিন। জনতার সামনেই বাদল কনস্টেবলের বেল্ট ও টুপি খুলে নেওয়া হলো। পুলিশের জিপে যখন তাকে তোলা হচ্ছিল, তখন উপস্থিত শত শত জনতা হাততালি দিয়ে উঠল। কেউ কেউ স্লোগান দিল, ডিএম স্যার জিন্দাবাদ। অরিত্রবাবু এবার বড়বাবু সমীরণ দত্তের দিকে ফিরলেন। আপনার ড্রয়ার খুলুন। বড়বাবু কাঁপতে কাঁপতে চাবি দিয়ে ড্রয়ার খুললেন। ভেতর থেকে বের হল রাশি রাশি টাকার বান্ডেল। সকাল থেকে দুপুর পর্যন্ত জমানো ঘুষের টাকা, প্রায় 3 লক্ষ টাকা পাওয়া গেল। অরিত্রবাবু বললেন, এই টাকাগুলো বাজেয়াপ্ত করা হলো। আর গজধরবাবু, আপনি আর এই অফিস চত্বরে ঢুকবেন না। আপনার লাইসেন্স আমি আজকেই বাতিল করলাম।
পুলিশ বড়বাবু, গজধর এবং আরও 3 জন দালালকে হাতকড়া পরিয়ে জিপে তুলল। পুরো অফিস তখন থরথর করে কাঁপছে। অন্য টেবিলের কর্মচারীরা ভয়ে ফাইল রেখে দাঁড়িয়ে আছে। তারা ভাবছে তাদেরও না ধরে নিয়ে যায়। অরিত্রবাবু অফিসের মাঝখানে দাঁড়িয়ে উচ্চস্বরে বললেন, আমার জেলার কোনো গরিব মানুষ যদি হকের কাজ করাতে এসে হয়রানির শিকার হয়, তবে আমি কাউকে ছাড়ব না। আজ আমি লুঙ্গি পরে এসেছি, কাল হয়তো রিকশাওয়ালা সেজে আসব। মনে রাখবেন, আপনাদের ওপর আমার নজর 24 ঘন্টা আছে। তিনি উপস্থিত জনতাকে বললেন, আপনারা কেউ দালাল ধরবেন না, সরকারি ফি ছাড়া 1 টাকাও দেবেন না। যদি কেউ টাকা চায়, সোজা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে অভিযোগ করবেন। 1 ঘন্টার মধ্যে পুরো জেলার চিত্র পাল্টে গেল। খবরটা নিউজ চ্যানেল, ইউটিউব এবং ফেসবুকে ভাইরাল হয়ে গেল। শিরোনাম হল, লুঙ্গি পরা ডিএমের কাণ্ড, ঘুষ নিতে গিয়ে হাজতে বড়বাবু ও পুলিশ। অরিত্রবাবু যখন অফিস থেকে বেরোলেন, তখন তার গাড়ির সামনে হাজার হাজার মানুষ। তারা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানাচ্ছে। এক বৃদ্ধা, যার কাজটা অনেক দিন ধরে আটকে ছিল, তিনি এসে অরিত্রবাবুর মাথায় হাত বুলিয়ে দিলেন। বাবা, তুমি দীর্ঘজীবী হও। আজ আমার মতো গরিবের মনে হল সরকার আছে। অরিত্রবাবু গাড়িতে উঠে বসলেন। তার শরীর ক্লান্ত, কনুয়ের ব্যথাটা বাড়ছে, কিন্তু মনের ভেতর এক অদ্ভুত শান্তি। তিনি জানেন, কাল থেকে এই অফিসে আর কোনো বৃদ্ধ কৃষককে ধাক্কা খেতে হবে না, কোনো গরিবকে জমি বেচে ঘুষ দিতে হবে না। গাড়ি স্টার্ট নিল, ধুলো উড়িয়ে ডিএম স্যারের গাড়ি এগিয়ে চলল। পেছনে পড়ে রইল এক দুর্নীতিমুক্ত ভূমি অফিস এবং হাজারো মানুষের আশার আলো।